ওয়েলকাম। আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখন দশম শ্রেণীর যে কটা অধ্যায় আছে তার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে এবং কিরাম টাইপের প্রশ্ন আসে সেইগুলো আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। যে ভিডিওতে বলা আছে যে কীভাবে খুব সহজে এবং কোন কোন চ্যাপ্টারের প্রশ্নগুলো উত্তর করে সাধারণ মানের ছেলেরা অতি সহজেই 5 নাম্বারটা তুলে আসতে পারবে, এবং যারা ভালো মানের ছেলে তারা আরও বেশি নাম্বার ক্যারি করতে পারবে। এখন তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ বলতে আমরা জানি তাপের প্রভাবে সকল বস্তুরই প্রসারণ হয়। এখন বস্তুর তিনটে অবস্থা: কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু এদের মধ্যে আমরা যদি দেখি, বিভিন্ন উদাহরণ আমাদের চোখের সামনে যদি আমরা এ নিয়ে একটু বিচার করি, দেখতে পাবো কঠিনের প্রসারণ সবচেয়ে কম হয়, তরলের প্রসারণ কঠিনের থেকে বেশি হয় এবং গ্যাসের থেকে কম হয়, কিন্তু গ্যাসের প্রসারণ আবার সবার থেকে বেশি হয়, এবং এই প্রসারণগুলো অবশ্যই কিন্তু তাপীয় প্রসারণ। কেন এমন হয়? কেননা কঠিন পদার্থের আমরা যে ধর্মাবলী পড়ে এসেছি ক্লাস 6, 7, 8 এই ক্লাসগুলোয়, আমরা দেখেছি কঠিনের আকার আয়তন দুটোই আছে, তরলের শুধুমাত্র আয়তন আছে কিন্তু আকার নেই। যে পাত্রে রাখি আমরা তরল সেই পাত্রের আকার ধারণ করে, আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু আকার আয়তন কোনোটাই নির্দিষ্ট নেই। সেই কারণে তাপীয় প্রসারণগুলো কঠিন, তরল, গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়। এখন প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যে কঠিনের প্রসারণগুলো দেখে থাকি। আমার খুব ভালো মনে পড়ে ছোটোবেলায় যখন দেখতাম বাড়িতে ঠাকুমা রান্না করতেন, ঘিয়ের শিশি যার বডিটা কাঁচের, মাথাটা মেটালের, খুলতে পারা যাচ্ছে না, ঠাকুমা দেখতাম উনুনের সামনে একটু ধরতেন, ঘুরিয়ে ফিরিয়ে 2-4 বার উনুনের সামনে ধরলেন, তারপরে আলতো চাপে দেখলাম ঢাকনাটা খুলে গেল। বাড়ির গরুর গাড়ির চাকায় যখন বের পড়াতো তখন দেখতাম যে একটা ছোট্ট লোহার রিং কীভাবে অত বড় চাকাটায় পরানো যেত খুব সহজেই, গরম করে সেটাকে বাড়িয়ে নেওয়া হতো আগে, তারপর সেটা ওই কাঠের চাকায় দিয়ে চাকাটাকে জলের মধ্যে ডুবিয়ে চাকায় ফিট করে যেত। এরকম অজস্র ছোট ছোট উদাহরণ যেগুলো আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে যায়। আরও যদি আমরা দেখি, রেল লাইনের জোড়ার মুখে যে ফাঁকটা রাখা হয়, যে ব্রিজগুলো হয় পরিবহনের, যে ব্রিজগুলো, সেই ব্রিজের একটা দিক যেমন কংক্রিট করে রাখা হয়, অন্য দিকটা কিন্তু রোলারের ব্যবস্থা করা হয়, ঠিক এই কারণেই। এগুলো সমস্তই হচ্ছে তাপের প্রসারণ। এছাড়া দ্বিধাতব পাত বলে ভৌতবিজ্ঞানে আমরা একটা পদার্থ জানি, দুটো ধাতুকে রিভেট করে দ্বিধাতব পাত তৈরি করা হয়। কেন না, বিভিন্ন পদার্থের তাপীয় প্রসারণ কিন্তু সমান হয় না। সোনার যেমন তাপীয় প্রসারণ হবে, লোহার কিন্তু সেরাম হয় না, তামার আবার সেরাম হয় না, আবার পিতলের কিন্তু অন্যরকম হয়। তা ধাতুদের বা ধাতু সংকরের এই ধর্মকে কাজে লাগিয়ে দ্বিধাতব পাত তৈরি করা হয়, যেটা ফায়ার অ্যালার্ম হিসেবে ব্যবহার করা হয়। এই দ্বিধাতব পাতের বৈশিষ্ট্য কী? এটা সাধারণত পিতল এবং লোহা দুটো পাতকে রিভেট করে তৈরি করা হয়, অর্থাৎ ঝাল দিয়ে জোড়া দিয়ে তৈরি করা হয়। আমরা যদি প্রসারণ গুণাঙ্কগুলো বা প্রসারণগুলো বিচার করি, দেখব পিতল লোহার থেকে বেশি প্রসারিত হয়, লোহা সেই তুলনায় কম প্রসারিত হয়। এখন যে বেশি প্রসারিত হবে সে বেশি বাঁকবে, অর্থাৎ দুটো পাতকে যদি একসঙ্গে আটকে বা রিভেট করে দেওয়া হয় তাহলে পিতলের দিকটা উত্তল শেপড হবে বা উত্তল আকৃতির হবে, এবং লোহার দিকটা কিন্তু হবে অবতল আকৃতির। কাজেই যখন
ওই মেটাল স্ট্রিপটা বা ওই দ্বিধাতব পাতটা যখন উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত হলেই অপসারিত হবে এবং লোহার দিকটা ভেতর দিকে করা থাকে, প্রসারিত হয়ে বেঁকে কিন্তু সার্কিট অন করে দেবে, অ্যালার্ম বাজবে, মানুষ সতর্ক হয়ে যাবে যে তার মানে এখানে অগ্নি সংযোগ ঘটেছে। এই দ্বিধাতব পাত কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়। এরপর আমরা অধ্যায়ের যে জায়গাটা ঢুকবো সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন কঠিন পদার্থের প্রথমেই বললাম যে এর আকার আয়তন উভয়ই আছে, উভয়ই বিদ্যমান। সেই হেতু কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন তিনটে প্রসারণই কিন্তু হয়। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি? দেখো, লেখা আছে কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ যদি θ1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের একটা দণ্ডের দৈর্ঘ্য হয় L1 এবং উষ্ণতা বৃদ্ধি করে যদি θ2 করা হয়, যেখানে θ2টা অবশ্যই গ্রেটার দ্যান θ1, সেক্ষেত্রে দৈর্ঘ্য যদি হয় L2, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ কত বলতে পারি? L2 মাইনাস L1। এবং উষ্ণতার বৃদ্ধি কত বলতে পারি? θ2 মাইনাস θ1। তাহলে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য প্রসারণটা হচ্ছে L2 মাইনাস L1। কাজেই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ কত হচ্ছে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু θ2 মাইনাস θ1। একেই কিন্তু রৈখিক প্রসারণ বা আলফা দিয়ে প্রকাশ করা হয়। যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা সমান আমরা কি বলতে পারি? না, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এখন ফর্মুলাটায় দেখো, উপরেও আছে দৈর্ঘ্য প্রসারণ যেটা সেন্টিমিটার বা মিটার এককে হয়, নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য, এটাও সেন্টিমিটার বা মিটার এককে, ইন্টু উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধিটা ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট বা কেলভিনে হয়। কাজেই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। কেননা দৈর্ঘ্যের প্রসারণ বা প্রাথমিক দৈর্ঘ্যের একক দুটো সেম হওয়ায় এরা কেটে যাচ্ছে। একইভাবে যদি আমরা কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কথা ভাবি, তাহলে সংজ্ঞাটা একই রকম হবে। কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকেই ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ ক্যালকুলেশন যদি আমরা এগোই, ধরি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা কঠিন ধাতব প্লেটের ক্ষেত্রফল হচ্ছে A1 এবং উষ্ণতা বৃদ্ধি করে যদি θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে ওই ক্ষেত্রফলটা হচ্ছে A2। তবে θ2 মাইনাস θ1 উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ কত হবে? না, A2 মাইনাস A1। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে ক্ষেত্র প্রসারণ কত হবে? A2 মাইনাস A1, অর্থাৎ যেটা ক্ষেত্র প্রসারিত হয়েছে সেইটা, ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল অর্থাৎ A1 ইন্টু θ2 মাইনাস θ1, যেটা কিনা উষ্ণতার বৃদ্ধি, অর্থাৎ বিটা, যেটা সংকেতটা লেখা আছে বি এর মতো, সেটা হচ্ছে বিটা। বিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1। একইভাবে যদি আমরা আগের মতো কঠিনের দৈর্ঘ্য প্রসারণের মতো ক্ষেত্র প্রসারণটাকেও বিচার করি, দেখো আমরা দেখতে পাবো উপরে ক্ষেত্র প্রসারণ যার একক হচ্ছে বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার, ডিভাইডেড বাই নিচে প্রাথমিক ক্ষেত্রফলের একক হচ্ছে ওই একই বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, যেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন। সুতরাং একক হবে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। নেক্সট আমরা যাব কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি হবে? কোনো কঠিন পদার্থের বা কঠিন বস্তুর উষ্ণতা প্রতি ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে
তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। সংজ্ঞাটা সব বাহিকার ক্ষেত্রে এক, যখন দৈর্ঘ্যের ব্যাপার বলবো তখন দৈর্ঘ্য, যখন ক্ষেত্রের ব্যাপার বলবো তখন ক্ষেত্র, যখন আয়তনের ব্যাপার বলবো তখন আয়তন। তাহলে একইভাবে আমরা যদি ব্যাখ্যা করতে চাই যে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা কঠিন পদার্থের আয়তন ধরে নিই V1 এবং উষ্ণতা বৃদ্ধি করে যদি θ2 করা হয় তাহলে আয়তনটা ধরি হবে V2। তাহলে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে θ2 মাইনাস θ1, যার জন্য আয়তনের প্রসারণ হচ্ছে V2 মাইনাস V1। কাজেই আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা এখানে দেওয়া আছে চিহ্নটা হচ্ছে গামা, গামা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। অর্থাৎ V2 মাইনাস V1 হচ্ছে আয়তনের প্রসারণ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, আর θ2 মাইনাস θ1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এখন এই আয়তন প্রসারণ গুণাঙ্কের এককও যথারীতি একই, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন, প্রতি কেলভিন, কেননা এখানেও ওপর নিচে আয়তন প্রসারণের এককগুলো সেম হওয়ায় কেটে যাচ্ছে। এরপর আমাদের একটা রিলেশন একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে কঠিনের তিনটে প্রসারণের একটা সম্পর্ক আছে, দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ। সম্পর্কটা কি, যদি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হয় আলফা, ক্ষেত্র প্রসারণ হয় বিটা এবং আয়তন প্রসারণ হয় গামা, তাহলে আলফা বিটা গামার সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে গামা বাই 3। এর প্রমাণটা কিন্তু মাধ্যমিকের সিলেবাসে নেই। এটা মনে রাখবে কিভাবে, মনে রাখার একটা উপায় আছে, একটা সহজ পদ্ধতি আছে। আমরা জানি ক্ষেত্রফলের একক সাধারণত বর্গ একক হয় আর আয়তনের একক সাধারণত ঘন একক হয়। সুতরাং বর্গ একক যেহেতু ক্ষেত্রফলের একক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 করবে, আর আয়তনের একক যেহেতু ঘন একক হয় তাহলে আয়তনের একককে কিউব করবে, ডিভাইডেড বাই কিউব করবে, 3 করবে। সুতরাং আলফা সমান হচ্ছে বিটা বাই 2 সমান গামা বাই 3, এইভাবে মনে রাখতে হবে যেহেতু প্রমাণটা আমাদের নেই। নেক্সট আমরা যাব তরলের প্রসারণ। তরলের প্রসারণ বলার সময় প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে, তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। যে পাত্রে আমরা রাখি সে পাত্রে আকার ধারণ করে, কাজেই তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ ব্যাপারটা থাকবে না, কিন্তু আয়তন প্রসারণ ব্যাপারটা থাকবে। আবার তরলকে যদি আমরা প্রসারিত করতে চাই বা গরম করতে চাই বা তাপ দিতে চাই তাহলে কিন্তু অতি অবশ্যই তরলকে কোনো না কোনো একটা কঠিন পাত্রের মধ্যে নিয়ে তাকে হিট দিতে হবে। এক্ষেত্রে পাত্রটা যেহেতু কঠিন তাই পাত্রের প্রসারণ হবে, তারপর পাত্র তরলকে আস্তে আস্তে তাপ ট্রান্সফার করবে, তাপ পরিবহন করবে। সুতরাং তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণটা দুটো ভাগে বা দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক কি? আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কোনো তরলের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। এখন আপাত প্রসারণ ব্যাপারটা কি আমরা খেয়াল করে যদি একটু দেখি, একটা পাত্রের মধ্যে যদি একটা তরল নিয়ে আমরা গরম করি তাহলে একটু লক্ষ্য করলেই দেখা যাবে প্রথমে পাত্রটা কিন্তু প্রসারিত হয়, যার জন্য আমরা যতটা পরিমাণ তরল নিই সেই তরলের লেভেলটা কিন্তু একটু নেমে যায়, অর্থাৎ উপরিতলটা হালকা হলেও কিন্তু নেমে যায়। খুব বড় পাত্র না করে যদি খুব ছোট পাত্রে আমরা এরকম একটা পরীক্ষা করতে যাই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের চোখে ধরা পড়বে। এরপর কি হয়, এরপর পাত্রটা যত বেশি হিট পায়, যত বেশি তাপ তাকে দেওয়া হয়, সে সেই তাপটাকে ওই পাত্রের মধ্যকার তরল পদার্থের মধ্যে ট্রান্সফার করে বা পরিবহন করে। এখন তরল সেই তাপটা নিয়ে নিচে প্রসারিত হয়, কাজেই তখন কিন্তু আস্তে আস্তে তরলের লেভেলটা বা তরলের উপরিতলটা কিন্তু ওই পাত্রের মধ্যে বাড়তে থাকে, যেটা কিনা আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ট্রিট করি বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে আমরা মেজারমেন্ট করি। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কে যদি আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দিতে চাই তাহলে কেমন হবে, ধরি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের আয়তন V1 এবং θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আপাত আয়তনটা হয়ে গেল V2, তাহলে আপাত প্রসারণটা কত হচ্ছে V2 মাইনাস V1। কাজেই এক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ককে যদি গামা এ দিয়ে প্রকাশ করি আমরা, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা আগেই যে কেসটি কঠিনের বেলা, এখানে আপাত মানে হচ্ছে ইংরেজিতে অ্যাপারেন্ট এক্সপানশন, সেহেতু গামা এ, আর
প্রকৃত প্রসারণ যেহেতু রিয়েল এক্সপানশন, ওই জন্য গামা আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গামা এ ইজ ইকুয়াল টু হচ্ছে আয়তনের আপাত প্রসারণ অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন অর্থাৎ ভি ওয়ান ইন্টু উষ্ণতা বৃদ্ধি থিটা টু মাইনাস থিটা ওয়ান। এখানেও সেই একই কথা, উপরে আয়তনের আপাত প্রসারণ বাই নিচে প্রাথমিক আয়তনের একক সেম হওয়ায় কেটে যাবে, পড়ে থাকবে শুধু উষ্ণতার একক, যেটা হবে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন অর্থাৎ প্রতি কেলভিন। নেক্সট আমরা যাব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি না, কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকেই বলা হবে তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। যদি থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ভি এবং থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রকৃত আয়তন দ্বারায় ভি আর, তাহলে এক্ষেত্রে আমরা থিটা 2 মাইনাস থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তনের প্রকৃত প্রসারণ হবে কত না ভি আর মাইনাস ভি। একই রকমভাবে আমরা গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণের গুণাঙ্কের যে এক্সপ্রেশনটাকে লিখতে পারি, আয়তনের প্রকৃত প্রসারণ যেটা হচ্ছে ভি আর মাইনাস ভি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন যেটা হচ্ছে ভি ইন্টু উষ্ণতার বৃদ্ধি অর্থাৎ থিটা 2 মাইনাস থিটা 1। এক্ষেত্রেও একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। আজকে এই পর্যন্তই রইল। এর পরের ভিডিওয়ে আমি এই চ্যাপ্টারের বাকি যে অংশটা আছে, যে গ্যাসের প্রসারণ এবং তাপের পরিবহন, সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটাকে